থানাতে কোনো পুলিশ ছিল না, সেই সুযোগে কিছু ডাকাত বেরিয়েছে বলে এক ধরনের গুজব রটেছিল এবং অনেক জায়গায় ডাকাত ধরাও পড়েছে। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত এই বাধা প্রদান, স্বতঃস্ফূর্ত এভাবে ঘর থেকে বেরিয়ে এসে ডাকাত তাড়া করা, এটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমরা বিশ্বের বুকে একটা আইডল। একদমই তাই। কিন্তু ডাকাত কিন্তু তাড়া করেনি, ডাকাতকে ধরে ডাকাতের সাথে ডিজে পার্টি করা হয়েছে, ডাকাতকে ভিডিও ধারণ করা হয়েছে। এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখে আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, মানে চাইলে গণপিটুনিতে মেরেও ফেলতে পারতো, হ্যাঁ, সেটা না করে ওর সাথে খুব ক্রিয়েটিভ ওরা পানিশমেন্ট দিয়েছে। সো এটা নতুন যুগে এতে মনে হয় কি যে ডাকাত যারা আছে তারা মানে আরো বেশি ইন্সপায়ার্ড হবে ডাকাতি করতে, নাকি তারা লজ্জায় আর মুখ দেখাতে পারবে না, আর কখনো ডাকাতি করবে না? আপনার যদি মানুষ হয়ে থাকে তাহলে তো লজ্জায় আর কখনো বের হবে না। তাহলে এই পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে? অবশ্যই আমি খুব এনজয় করেছি। এবং গণপিটুনির মতো একদম নৃশংস কাজ তো আসলে মেনে নেওয়ার মতো কিছু না। বলা হচ্ছে যে সাবেক সরকারের আমলে অনেক লুটপাট হয়েছে এবং লুটপাটের সেই খবরগুলো কিন্তু, দুর্নীতি লুটপাটের খবরগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। আমরা কিন্তু বেশ একটা ঋণের বোঝা আমাদের এখন কাঁধে আছে। আপনার কি মনে হয় যে সামনে যে সরকার আসবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার এই মুহূর্তে আছে, তারা কি এই বিষয়টা কি পুষিয়ে উঠতে পারবে? পুষিয়ে ওঠার চেষ্টাটা শুরু করতে পারে, পুষিয়ে ওঠার চেষ্টাটা সঠিকভাবে শুরু করতে পারে। তো যেহেতু ক্ষতিটা একটু বড়ই, তো পুষিয়ে উঠতে একটু সময় লাগবে। ওই সময়টা আমি এই সরকারকে দিতে চাই, যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা মানে ফুল ফ্লেজের গভর্নমেন্ট না। তো ওনারা অ্যাকচুয়ালি ওনাদের লাস্ট টার্গেট হলো যে প্রপার একটা ইলেকশন দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশনে অংশগ্রহণ করে যাতে শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করে। পলিটিক্যাল পার্টি কে আছে আসলে? বিকল্প আপনারা কাকে দেখছেন? মাঠে কে আছে? দেখুন, বিকল্প যদি থাকতো ওই পলিটিক্যাল পার্টি এতদিন সমাধান করে দিত, এতদিন কেউ পারে নাই। তো একমাত্র আমরা তখন শুনতাম যে একটা তৃতীয় শক্তির উত্থান হতে হবে। সেই তৃতীয় শক্তিটাকে, সেই তৃতীয় শক্তিটা এই ছাত্ররাই, এই জেনারেশনেই দেখিয়ে দিয়েছে ওরাই তৃতীয় শক্তি। তাহলে যে গুঞ্জন ওঠা যাচ্ছে যে ছাত্ররা একটা আলাদা পার্টি বা আলাদা রাজনৈতিক দল তৈরি করবে, গুঞ্জন না, ওটা তো ওরা বলছেই ওরা করবে না। তারা এখনো কিন্তু সেভাবে কোনো কিছু ক্লিয়ার করেনি। বলেছে যে আমরা জানাবো, যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো, আমরা দেশ রক্ষার্থের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছি। তো যদি তৃতীয় কোনো পক্ষ দাঁড়ায় এবং সেখানে যদি যোগ্য তরুণ সমাজদেরকে নিয়ে দাঁড়ানো হয়, তাহলে কি সেটাকে আপনি সাপোর্ট করবেন বা সানন্দে গ্রহণ করবেন কিনা? আমাদের দেশে যে সকল পার্টিগুলো আছে তাদের অবস্থা, তাদের কার্যকলাপ তো আমরা দেখেছি। হ্যাঁ, তো একটা প্রপার ঠিকঠাক নতুন আইডিওলজি নিয়ে নতুন একটা পার্টি হোক, এটা আমার মনে হয় সবাই চায়। এবং যেহেতু এত বড় একটা মুভমেন্টের মাধ্যমে ওদের একটা অলিখিত একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ওটাকে যদি ওরা অর্গানাইজড করে তাহলে মনে হয় যে প্রপার একটা পার্টি দাঁড় করাতে ওরা সক্ষম হবে। সেই পথে যদি এগিয়ে যায় আমি মনে হয় এটা দেশের জন্য ভালো। আচ্ছা, এই যে আপনি আন্দোলনে রাজপথে ছিলেন এবং বললেন যে একটা গণ অভ্যুত্থান আপনি দেখে এসেছেন, আফটার আন্দোলন বা একদম শেষের দিকে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল দাবি করেছে যে আমাদের যদি হাত না থাকতো বা আমরা যদি সাথে না থাকতাম তাহলে এই আন্দোলনে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। এ ব্যাপারে আপনি কি একমত? ওনারা কত কিছু বলবে, যদি পারতো তো 15 বছর আগেই দেখাইতো। এখন বেসিক্যালি ওই ছাত্রদের কৃতিত্বটা দিতে হবে ছাত্রদেরকেই। আপনারা যদি ব্যাকএন্ডে এসে থেকেছেন তো ছাত্রদের বলের উপরে, ছাত্রদের ওই মরিয়া শক্তিটার পেছনেই আপনারা এসেছেন, ওরা বলেনি আপনাকে আসতে। আচ্ছা, আপনারা ওদের এগিয়ে যাওয়ার শক্তিটার পাশে থেকে, মানে পাশে, আমি জানি না ওরা ছিল কিনা, আদৌ কেউ ছিল কিনা। ছাত্রদের সাথে যদি সাধারণ মানুষের আবেগ, ইমোশন যদি না মিশতো, এটা কখনোই সফল হতো না। এটা অনেক বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ একসাথে উগড়ে দিয়েছে এই চান্সে মানুষ।
একটু আপনার সাথে এখন মুক্ত আলোচনা করব। অভিনয় শিল্পী বা যাদেরকে আমরা আইডল মানি তাদেরকে নিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনে অনেক বেশি তারা ভূমিকা রেখেছে এবং তাদেরকে নিয়ে অনেক কথাও শোনা যাচ্ছে, অনেক কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে। যেমন আপনি বলছিলেন যে আপনি 17 জুলাই সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাই না? 17 জুলাই থেকে আপনি রাজপথে আছেন। আমি প্রত্যেকদিন রাজপথে ছিলাম না, মাঝে মাঝে এসেছেন, মাঝে মধ্যে এসেছি, কিন্তু আমাদের মধ্যে অনেক শিল্পী ছিল যারা প্রতিদিন রাজপথে ছিল, অনেকেই। অনেকের আমি অনেকের নাম ধরে বলতে পারি। আমাদের একজন ডিরেক্টর আছে সৈয়দ শাকিল, উনি পায়ে বুলেট বিদ্ধ হয়েছেন, এখনো চিকিৎসা নিচ্ছেন। শাকিল ভাই প্রতিদিন ছিল, উনি 18 তারিখ থেকে প্রতিদিন ছিল। ওনাকে নিয়ে কোথাও বলা হয় নাই, কেউ বলছেও না, বাট আমি বলছি উনি প্রতিদিন ছিল। আরও অনেকেই ছিলেন প্রত্যেকদিন, অনেক স্ক্রিপ্ট রাইটার, অনেক ডিরেক্টর তাদের স্ব এলাকায় আশেপাশে প্রত্যেক দিনই ছিলেন। অনেকেই হয়তোবা ক্ষমতার এত কাছাকাছি ছিল, ওরা হয়তো নামতে লজ্জাবোধ করছিল বা কুণ্ঠা বোধ করছিল, হয়তোবা আসলেও কারো কারো চাপ ছিল। কিন্তু কি চাপ ছিল? কথা বলার চাপ। আমরা তো এখন বাক স্বাধীনতা পেয়েছি, তো অনেক কিছুই আসলে আলোচনার মাধ্যমে আমরা জানতে চাইতেই পারি, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে এই যে অনেক আর্টিস্ট আছে যারা হচ্ছে প্রথম নামেনি বা শেষ পর্যন্তও নামেনি, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে আপনারা নামেন, কেন নামছেন না, তাদেরকে নিয়ে ট্রোল করছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে, আপনার কি মনে হয়? যেমন আমি আপনাকে কিছু নামও বলতে পারি, সাকিব আল হাসান, তারপরে হচ্ছে মাশরাফি এবং নায়ক ফেরদৌস। এদিকে ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতো, ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতো। উনি আওয়ামী লীগের থেকে এমপিও হয়েছেন, উনি ওনার দলের বিরুদ্ধে যাননি। আচ্ছা, এই কথাটা উনি বলতেই পারেন। সাকিব আল হাসান সরাসরি পার্টি করেছে, যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন এমপি হয়েছে। মাশরাফি সরাসরি পার্টি করতো। ওর যদি ওই রকম গার্ডস থাকতো, আমি আমার পার্টির সিদ্ধান্ত মানি না, গভর্নমেন্টের সিদ্ধান্ত মানি না, আমি ছাত্রদের পক্ষে আছি, ওই রকম গার্ডস দেখানোর মতো কাউকে দেখি নাই আমরা। অনেককে দেখা গেছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, এই জন্য আসলে বিভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটিও করতে দেখেছি আমরা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, ওদের অনেক কান্নাকাটি দেখেছি, কিন্তু মানুষ যে মেরেছে, মানুষের লাইফ যে ম্যাটার, মানুষের জীবন যে একটা বড় ইস্যু হতে পারে, এটা যখন ওদের কাছে কিচ্ছু না, তখন ওদের জন্য আসলে আমার করুণা ছাড়া আর কিছু মনে হয়নি। যেটা আমি টাকা দিয়ে মেরামত করতে পারবো, কিন্তু একটা জীবন তো আমি টাকা দিয়ে ফেরত আনতে পারবো না। তো ভবিষ্যতে যদি কখনো অন্যায়, দুর্নীতি বা যে কোনো কিছু হয়, সেক্ষেত্রে কি আবারও আন্দোলনে আপনিও নামবেন বা আপনারা নামবেন? অন্যদের কথা জানি না, আমার যদি আবার নামতে হয় আমি আবার নামবো। আচ্ছা, আবার নামবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বলছে 6 বছর থেকে যাক, আপনার চাওয়াটা কি? যদি প্রপার একটা ইলেকশনের জন্য যদি ওদের 6 বছর থাকতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে 6 বছর থাকেন, কিন্তু ধরেন আপনারা প্রপার গভর্নমেন্টটা ফর্ম করেছেন, ঠিকঠাকভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অর্গানাইজেশন কাজ করছে, এবং তাতে আপনারা 3 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, 2 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যত কম থাকা চাই ততই ভালো। আচ্ছা আচ্ছা, অনেক গুরুগম্ভীর কথাবার্তা বললাম। এখন আমরা একটু শুনতে চাই যে আপনি গান করেন, এটার এখন কিন্তু মানে কেউ জানে না এমন না, সবাই জানে। তো সেক্ষেত্রে আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন এবং আমরা অনেক গুরুগম্ভীর কথাও বললাম, সেটা নিয়ে কি কোনো 2 লাইন গান আমরা শুনতে পারি কিনা? বাংলাদেশের মানে গান, সেটা ধরেন প্রত্যেকটা আন্দোলনে আসলে গান একটা খুবই বিশাল ইন্সপিরেশন হিসেবে কাজ করে, এবং এই আন্দোলনে ধনধান্যে পুষ্পভরা, মুক্তির মন্দির সোপানো তলে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানগুলো মানে গায়ের লোম খাড়া হয়ে যেত যখন মিছিলে এই গানগুলো গাওয়া হতো। যখন শহীদ মিনারে বসে আছি, আসলেই গায়ের লোম খাড়া হয়ে যেত। তো এই গানগুলো খুবই প্রত্যেককে খুব ইন্সপায়ার করেছে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই